শাকিব খানের প্রাপ্তি অপ্রাপ্তি এবং আফরান নিশোর সেরা অভিনেতা প্রাপ্তি নিয়ে আমি একটা লেখা লিখেছি, সেটা নিয়ে তুল কালাম হয়েছে। আমাকে বট বাহিনী বলবো দুই পক্ষেরই। আফরান নিশোর একটা বট বাহিনী আছে, আবার শাকিবের তো ক্রেজি বট বাহিনী আছে, যারা অশ্লীল অশ্রাব্য ভাষা ছাড়া কেউ কিছু লিখতে পারে না। কিন্তু এটার নার্সিং শাকিব খান নিজে করেনি। এখন এই বিষয়টা বলতে গেলেই আপনার রিচ হয় না শাকিব খানকে নিয়ে বলা। আরে তোর বাপকে নিয়ে বলছি। বাংলাদেশের সর্বাধিকবার অবসর নিয়েছে কে জানেন? কোন তারকা জানেন? বলতে পারবেন? চিত্রনায়িকা মৌসুমী। আমরা নিজেরা চেপেছি প্রায় 8 থেকে 9 বার, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে। না, তিনি ওর অভিনয় করবেন না, এই করবেন না, ওই করবেন না। পরবর্তীতে আবার দেখা গিয়েছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কথা বলছি সাদাসিধে কথা প্রসঙ্গে, এবং আপনারা থাম্বনেইলে দেখেছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো। অনেকগুলো বিচ্ছিন্ন বিষয় নিয়ে আজকে একটু ছোট ছোট করে আপনাদের মতামত চাইবো এবং আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। সম্প্রতি যেটা দেখা গিয়েছে, যদিও বিষয়টা প্রায় পুরনো, যে আমাদের ভেতরে তারকাদের মনোনয়ন কিনা কিংবা এমপি হবার একটা বাসনা তৈরি হয়েছিল। সেটা বিগত আমলেও 15-16 বছর ধরে মমতাজ একটা সংসদে কি পরিমাণ লেম কথাবার্তা বলেছে এটা আমরা সবাই জানি। সেই ধারাবাহিকতায় যে তারকাদের এবারে কোনো মনোনয়ন দেয়া হলো না, এতে আপনার মন্তব্য কি? আমি বলবো এটা একটা সুস্থ পথে, রাজনীতি পথে এগুচ্ছে। কারণ এটা কোনো দলকে সাপোর্ট করে বলা না, কারণ শিল্পীদের কাজ তার শিল্প চর্চা এবং সোশ্যাল অ্যাফেয়ার্স নিয়ে, তার শিল্পী সত্তা নিয়ে সামাজিক কাজ করা। সামাজিক কাজ করার জন্য আপনার সংসদের ওই আসনে বসতে হবে না। ওটা তৃণমূল যারা রাজনীতিবিদ, যারা দীর্ঘদিন ধরে জনগণের সাথে সাংগঠনিকভাবে সদস্য থেকে শুরু করে কার্যনির্বাহী পরিষদের সদস্য, অতঃপর নানান রকম যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট কিংবা এই দলীয় যে চর্চা, গণতান্ত্রিক চর্চায় উঠে এসছেন তাদের জন্য। এবং আপনারা দেখেছেন যে কনকচাপার সামনে, কনকচাপা পেছনে দাঁড়িয়েছিল এবং তার সামনে একজন তৃণমূল কর্মী কিভাবে তার রাগ ক্ষোভ প্রকাশ করছেন। একজন শিল্পী জীবনে এর চাইতে অপমান আর কোনো কিছু দরকার হয় না। কিন্তু কেন এই অপমানটা নিতে গেল শিল্পী? এটি কি তার দেশপ্রেম নাকি লোভ? এমপি হইতেই হবে কেন? এটা আপনার কাছে প্রশ্ন, আমারও প্রশ্ন, যে এমপি কেন হইতেই হবে দেশের জন্য কাজ করতে হইলে? একটু আপনারা জানাবেন। আসি দ্বিতীয় প্রসঙ্গ। সম্প্রতি প্রথম আলো অ্যাওয়ার্ড এবং শাকিব খানের প্রাপ্তি অপ্রাপ্তি এবং আফরান নিশোর সেরা অভিনেতা প্রাপ্তি নিয়ে আমি একটা লেখা লিখেছি, সেটা নিয়ে তুল কালাম হয়েছে। আমাকে বট বাহিনী বলবো দুই পক্ষেরই। আফরান নিশোর একটা বট বাহিনী আছে, আবার শাকিবের তো ক্রেজি বট বাহিনী আছে, যারা অশ্লীল অশ্রাব্য ভাষা ছাড়া কেউ কিছু লিখতে পারে না। এবং এক সময় না, বেশ কিছু সময় আমাকে বুলি করা হয়েছে, এবং এদের মতো, এরা মূর্খ বললেও আসলে ভুল বলা হয়। খুবই সরি ফিল করে এটা বলছি, এটা ঠিক না, কিন্তু এটার নার্সিং শাকিব খান নিজে করেনি। এখন এই বিষয়টা বলতে গেলেই আপনার রিচ হয় না শাকিব খানকে নিয়ে বলা। আরে তোর বাপকে নিয়ে বলছি। এই সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এদের এত লেম প্রসঙ্গ নিয়ে কথা বলা, যে মূল প্রসঙ্গ যেটা নিয়ে বলার আমি লিখেছি সেটি তারা বোঝেই নাই। একটা ইঙ্গিতে বলার চেষ্টা করেছি যে অ্যাওয়ার্ড মূলত গ্র্যামি, অস্কার সবখানে লবি হয়। অ্যাওয়ার্ড নেয়া মানে এমন না যে এই অ্যাওয়ার্ডটা তার ক্যারিয়ারের জন্য একটা বিশাল কিছু না। অ্যাওয়ার্ডটা মূলত একটা বিজনেস ফ্যাক্টর। এটা বলিউডেও তাই। বলিউডে অক্ষয় কুমার যায় নাই অ্যাওয়ার্ডে, ওর কাছে একাধিক অর্গানাইজার গিয়েছে, সে বলেছে ভাই অ্যাওয়ার্ড দিস না, আমার টাকা দে। তো তাতে অক্ষয় কুমারের স্টারডম, প্রাপ্তি, ফেম, তার এই যে অরা কমেছে। আমির খান তো একটা ট্রেডমার্ক, যে কোনো অ্যাওয়ার্ড শোতে সে যায় না, সেটা নিয়ে শাহরুখ থেকে শুরু করে নানান রকম হেনন পচানি নাই আমির খানকে দেয়নি। আবার শাহরুখ খানকে নিয়ে বলাই হয় যে তার পারফরমেন্সের বিনিময়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সে কনফার্ম হয়ে যায় যে তাকে অ্যাওয়ার্ড দিতে হবে। এই অ্যাওয়ার্ড প্রসঙ্গ এনে অ্যাওয়ার্ডিদের বা অ্যাওয়ার্ডের প্রক্রিয়া নিয়ে যারা তুল কালাম হয়, যে ভাই তাহলে বেশ কয়েকজন লিখেছে যে এটা দর্শক জরিপ বলা হলে আফরান নিশোকে কেন? দর্শক জরিপ তো না ভাই, এটা ভোট দেওয়া হয়েছে। ভোটিং সিস্টেম কারা? প্রথম আলোর একটা গ্রুপ সেটাকে নির্ধারণ করেছে। তো সেইখানে ভোট না পড়লে তো আপনি সিল্লায় আপনার ফেসবুকে গালিগালাজ যে যা ভাষা শিখছেন আজে সেগুলো লিখে তো আপনার সাকিবকে জিতাইতে পারবেন না। সুতরাং পয়েন্টটা বুঝতে হবে, এবং সম্মান যদি আপনি না দেওয়া শুরু করেন অন্য কাউকে, আপনি যদি তাহলে আপনার বাপ মা ঠিকঠাক মতো পয়দা মানুষ না, এটা আপনি প্রমাণ করে ফেললেন। আর এই অসম্মান অশ্রদ্ধার ক্ষেত্রেই আপনি যার পক্ষে কথা বলছেন তার কি ক্লাস সেটা বুঝে ফেলছেন।
সুতরাং এই বিষয়ে আমার আর দ্বিতীয় কোনো কিছু বলা নেই। কিন্তু অবশ্যই এই বট বাহিনী নিয়ে আমি তুমুল প্রতিবাদ সবসময় সার্বক্ষণ করব, সেটা ফ্রানিস হোক, সেটা শাকিব খানের এই বট বাহিনী হোক। একটা ভালো নাম পাওয়া গিয়েছে ভক্তকুলের। এখন দেখেন শাকিব খান এখন যেই প্রোডাকশন বা প্রডিউসারের কাছ থেকে কাজ করছেন রকস্টারের, সেখানে আগামীতে হয়তো আবার ওই অ্যাওয়ার্ড পেতে পারেন বা নমিনি হয়ে সেটিকে অন্য সম্মাননা আসতে পারে। তখন দেখবেন এই বট বাহিনীর চরিত্র আবার ইউটার্ন করে কিভাবে। আপনারা নিরপেক্ষভাবে এর সুচিন্তিত মতামত আছে কিনা একটু জানাবেন। তৃতীয় প্রসঙ্গ, একটা প্রসঙ্গ বারবারই বলেছি আমি আমার কন্টেন্টে, দেখবেন যে বিদায় নেয়া মানে আমি আর লিখবো না, আর গান গাইবো না, আর অভিনয় করব না। এইটা সৃজনশীল একজন কর্মীর বলার কথা না। এখানে কোনো অবসরের কোনো সিস্টেম নাই। আপনার লেখালেখির ক্ষেত্রে আপনার স্টাক হয়ে যেতে পারেন, ওই যে রাইটার্স ব্লক না কি যেন একটু বলে, মানে শুদ্ধ টার্ম, সেরকম হতে পারেন। কিংবা অভিনয় থেকে আপনার ভালো চরিত্র পাচ্ছেন না, অপেক্ষা করতে পারেন বছরের পর বছর, হয়তো মৃত্যুর আগে একটা চরিত্র পাইলেন, কিন্তু আপনি অবসর নেবেন যখন এই কথা বলবেন, তখন আপনার একটা ধান্দাবাজ এবং আপনার যে স্টান্টবাজি আছে যে আপনি এটার একটা পিয়ার ভ্যালু চান। বাংলাদেশে সর্বাধিকবার অবসর নিয়েছে কে জানেন? কোন তারকা জানেন? বলতে পারবেন? চিত্রনায়িকা মৌসুমী। আমরা নিজেরা চেপেছি প্রায় 8 থেকে 9 বার, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে, না তিনি ওর অভিনয় করবেন না, এই করবেন না, ওই করবেন না। পরবর্তীতে আবার দেখা গিয়েছে। অর্থাৎ এটার কিছু ফেক, কিছু সত্য, কিছু অসত্য মিলিয়ে 7-8 বার করা হয়েছে। এরপরে অতি সম্প্রতি, এর মধ্যে অনেকেই করেছে, অতি সম্প্রতি দেখবেন যে অনন্ত বর্ষা আমার সাথে একবার তার ছেলে মদিনায় পড়াবে এবং সে হিজাবি হয়ে এসেছিল, মানে বোরকা পরে না, মানে কেতা দুরস্ত হয়ে অনন্ত জলিল আসলেন এবং তিনি বললেন যে এটাই শেষ, অভিনয় আর করবেন না। পরবর্তীতে আরো 2-3টা প্রেস মিটে বললেন, কিন্তু এর পরবর্তীতে বর্ষা সম্প্রতি বলেছেন না, অভিনয় ঠিকঠাক চালিনি, নতুনভাবে আসছি। এই যে পিয়ার নেয়ার, প্রচার নেয়ার যে একটা ফায়দা এবং ফান্ডা তৈরি করা, একজন শিল্পীর তার শিল্পমান, শিল্প সত্তা কোন জায়গাটা থাকলে এই রকম ফান্ডা নিয়ে তার প্রচার পাইতে পারে। অর্থাৎ আমরা প্রচুর অস্থির থাকি, হায় আমাকে কেউ রাখছে না, আগের মতো ভাইরাল হতে পারছে না, আগের মতো চর্চা হচ্ছে না, আমাদের কিছু একটা করে না, অভিনয় করবো না বলে ফেললাম। এদের বলা হলো ঠিক আছে, এর একটু মেধাবৃত্তিতে একটু ডাউন। তাহসান ভাই এত লিটারেট, এত সুশীল এবং খুব ভদ্রভাবে কথা বলে, আমার সাথে ভীষণ ভালো সম্পর্ক ছিল, আমি তাকে খুব পছন্দ করতাম বলেছি। তিনি বললেন তার আর গাইতে ইচ্ছা করে না, গাবে না, তার সন্তান বড় হচ্ছে। এটা কোনো টার্মস না, শিল্পী সত্তার টার্মস না। ঠিক আছে, ওমা দর্শকদের চাহিদায় ব্ল্যাকে আবার গান গাচ্ছে, মানে এর আপনি ব্যাখ্যা কিভাবে দিবেন? আবার ব্ল্যাক ব্যান্ডে গান গাইছেন, এর ব্যাখ্যা আপনার কাছে কি কোনো কিছু আছে? এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা জরুরি কেন? আপনারা যে উদাহরণ তৈরি করছেন, সেই ভুল উদাহরণকে যদি কেউ না কথা বলে, মানে আমাদের এখন একটু আলোচনা হয়েছে, মানে আপনি কোনো কিছু করবেন সেটা নিয়ে খারাপ ভালো সমালোচনা করা যাবে না। করলে আপনি খারাপ ভাই, মানে ছবি সমালোচনা করবেন, তুই একটা ছবি বানায় দেখ, এই বলবে। তুই একটা গান বানানো, তোর গান জনপ্রিয় হয় না, মানে একটা কিছু করতে হবে, কিন্তু আপনি আপনার এই সমালোচনার ক্ষেত্রটা অস্বীকার করছেন, পছন্দ করছেন না। তাই তাহসানের কাছে এটি আশা করিনি। সহজ সরল স্বীকারোক্তি। আপনার মন্তব্য কি? তাহসান একবার গান বন্ধ করে আবারও বললেন দর্শক এবং শ্রোতার চাহিদার জন্য ব্ল্যাকে তিনি গান ফিরছেন। শেষ প্রসঙ্গ সেন্সেবল টার্মস এটা, কারণ পোশাক আশাক নিয়ে, নারীদের পোশাক আশাক, ইভেন তারকাদের পোশাক আশাক নিয়ে কথা বললে একটা বাড়তি সমস্যা হয় যে ফেমিনিজম বা নারী স্বাধীনতা, আপনার দেখা দৃষ্টি ইত্যাদি নানান প্রসঙ্গে ব্র্যাকেট বন্দি করা হয়। কিন্তু অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেই বেশভূষায় আসা হয়, এটা নিয়ে অনেকে কথা বলছে। একটি না, বেশ কিছু পোস্ট আমি দেখলাম, দীপা খন্দকারের দারুণ প্রশংসা করছেন, কারণ তিনি বাঙালিয়ানা সাজায় এসছেন এবং বিভিন্ন অ্যালোবেরেট পোস্টে লেখা যে দীপা খন্দকারকে কি খারাপ লাগছে এই বাঙালি সাজিয়ে এসে, তাহলে অন্যরা এইভাবে আসলেন কেন? পোস্টে আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রাসঙ্গিক মনে হয়েছে। এখন দেখেন, তাহলে প্রত্যেক অ্যাওয়ার্ডের শোতে সবাই তো যার মতো করে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অ্যাওয়ার্ডের বাইরে ইদানিং এই যে বাইরে রোল করা, রিলস বানানো, ছবি তোলা, স্লো মোশন ইত্যাদির একটা ফান্ডা তৈরি হয়েছে এবং এবারে প্রথম আলো অ্যাওয়ার্ডে নাকি অনেকে দাওয়াত পায়নি, কিন্তু পোশাক আশাক পরে চলে আসছে এই পিয়ারটা নেওয়ার জন্য। ঠিক আছে, আসলো দামি পোশাক আশাক, কেউ প্রিয়াঙ্কা চোপড়া দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, কেউ অমুক দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আসলো। আমাদের বাংলাদেশে একটা অ্যাওয়ার্ড হচ্ছে বাঙালি সাজে 10% তারকারা, মানে যাদের রিলস দেখেছি, এই রিলসে 10% নাই। এখন এটা নিয়ে কথা তুললেই ভাই আপনার তো দৃষ্টি উদার হইতে হবে।
আমি আমার শোবিজ তারকাদের বিভিন্নভাবে দেখতে পছন্দ করি, কিন্তু বাঙালি বাংলাদেশি একটা ইভেন্ট, বাংলাদেশি অ্যাওয়ার্ড ইভেন্ট, বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাটলিস্ট আমাদের এই কালচার, আমরা তো কালচার নিয়ে প্রচুর গলা ফাটাই না, বৈশাখ আসলে তো পান্তা ইলিশ, শাড়ি, লাল সাদার পাঞ্জাবি আর শাড়িতে তো সয়লাভ। কালচারকে রিপ্রেজেন্ট করা, ধরেন এই ছবিগুলো আপনি ইংলিশ পত্রিকা ছাপলো বা বাংলা পত্রিকা ছাপলো, দেখলো কোন বিদেশি, কে বুঝবে ভাই যেটা বাংলাদেশি স্টাররা এখানে তারকারা হাজির হয়েছে। কথাগুলোর আপনাদের নানান মত থাকতেই পারে, কিন্তু আমার মত যে অন্তত একদম সুচিন্তিতভাবে যদি কেউ ভাবতে চান, তাহলে দেখবেন অন্তত দর্শক চাহিদা বা দর্শক আকাঙ্ক্ষার জায়গা থেকে তারকারা, আমাদের তারকা বাংলাদেশকে যে রিপ্রেজেন্ট করে, বাঙালি আনায় উপস্থিত হবেন, এটাই প্রত্যাশা করে কিন্তু সবাই। 4টি প্রসঙ্গে মতামত দিলাম, আপনাদের মতামত পাবার আশায় অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু গালাগালি দিয়ে আপনি যে আপনার জন্ম সমস্যা আছে সেটা প্রমাণ করার চেষ্টা করবেন না ভাই। এটা খামাখা অনেকজন দেখে যে আপনার জন্মের ঠিক নাই, যেভাবে গালিগালাজ লেখেন। সুতরাং আপনার পরিবারকে খাটো করেন না। খুব ভালো থাকেন, আলোচনা হোক, সমালোচনা হোক, তর্ক উঠুক, সেই তর্কে আমরা সামিল হই। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।